স্বপ্ন পূরণের পথে পদ্মা পাড়ের মানুষ। কুয়াশা বাধা না হলে স্বপ্নের পদ্মা সেতুতে কাল উঠতে পারে সব শেষ স্প্যান। দৃশ্যমান হবে পুরো সেতু। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। বেড়েছে শীতের তীব্রতা। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে আজও ফেরি চলাচল বন্ধ। যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন নিশ্চিতে ট্রাম্পের নির্বাহী আদেশে সই। ক্ষমতা নেয়ার প্রথম 3 মাসে কমপক্ষে 10 কোটি মার্কিনকে টিকা দেওয়ার ঘোষণা বাইডেনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। GP8 ইস্পাত। শুরুতেই পদ্মা সেতু প্রকল্পের খবর। বিজয়ের মাসে আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। কুয়াশা বাধা না হয়ে দাঁড়ালে বহু আকাঙ্ক্ষিত এক যাত্রার অবসান হতে যাচ্ছে কাল। সবকিছু ঠিকঠাক থাকলে এদিন বসিয়ে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যানটি। 41তম স্প্যান বসলে দৃশ্যমান হয়ে যাবে পুরো 6.15 কিলোমিটার পদ্মা সেতু। অপেক্ষায় পুরো জাতি, পদ্মার দুই পাড়ের মানুষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। কুয়াশার ভোর কেটে সোনালি ডানার একটি সূর্যোদয়ের অপেক্ষা, যে যাত্রা শুরু হয়েছে এখন থেকে 3 বছর আগে 2017 সালের 30 সেপ্টেম্বর প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে। সেই সেতুর মধ্যখানের এই দূরত্ব বলে দিচ্ছে আর মাত্র একটি স্প্যান। তারপর এপার ওপার দুই পারের মধ্যে ঘটবে মিলন। করোনার কারণে আনুষ্ঠানিকতা নেই, তবু এর মধ্যে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয়েছে স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি। চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে সেতুর কাজ। স্পেনের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। দুই দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশ জুড়ে। স্পেনের গায়ে লিখে রাখা হয়েছে যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা। আর মাত্র একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সাথে আর কোনো সমস্যা নাই। আমাদের শেষ একটি স্পেন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্পেনটা উঠে গেলে আমাকে খুশির। অপেক্ষায় আছে বাঙালির এই বড় অর্জনের সহায়ক বিশেষায়িত ভাসমান ক্রেন তিয়ান-ইও। প্রায় 3,500 মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে মাঝ নদীতে ছুটবে ক্রেন। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন 41টা বসে যাবে। মাওয়া প্রান্তে এখন 11টি স্প্যান পার ছুঁয়ে দৃশ্যমান, জাজিরা প্রান্তে 29টি, মধ্যখানে একটি শূন্যস্থান। সেইখানে 41তম স্প্যান বসে যাওয়ার পর মাওয়া থেকে জাজিরা বিনিসুতোয় বেঁধে ফেলা হবে দুই পার্কে। এমন একটা সময় ছিল যখন বিস্ময় নিয়ে দেখতে হয়েছে সেতুতে প্রথম পিলার কিংবা প্রথম স্প্যান বসানোর দৃশ্য। সবগুলো পিলার নির্মাণ শেষে সেই সেতুতে এখন বসে যাচ্ছে শেষ স্প্যানটিও। দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণের মাধ্যমে শুধু কোটি মানুষের অপেক্ষার অবসান হবে না, একই সঙ্গে রাজধানীর সাথে সংযোগ ঘটবে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাতায়াতকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ঘাট কর্তৃপক্ষ জানায় গতকাল সন্ধ্যা থেকেই কুয়াশার মাত্রা বাড়তে থাকায় ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় দেখা যায়নি বিকন বাতি ও চ্যানেলের মার্কিং পয়েন্ট। মাঝ নদীতে আটকা পড়ে 5টি ফেরি। পরে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে উভয় পারে ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এদিকে একই কারণে গত রাত 10:30টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে। সকাল 6টায় চালু হলেও আবারও বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। রাতভর অপেক্ষার পর যাত্রীরা ঝুঁকি নিয়ে ট্রলারে করে নদী পার হচ্ছেন। কারণ সারা রাত এই কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে খুবই অসুবিধার মধ্যে আছি। কুয়াশার জন্য মনে করেন ফেরি বন্ধ হয়ে গেছে, তাই আমরা যাইতে পারতেছি না। মানে পুরা রাত্র ওই কুয়াশার ভিতরে খুবই কষ্ট করে কাটাচ্ছি। কুয়াশা কখন কাটে তার তো স্টেশন নাই, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। রাজধানীতে শীতের পাশাপাশি বাড়ছে ঘন কুয়াশা। এই মুহূর্তে ঢাকার হাতির ঝিল এলাকায় আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
শাওন। কিন্তু দেখছি রাজধানী সহ সারা দেশেই মোটামুটি জেঁকে বসেছে শীত, এবং শীতের সঙ্গে কিন্তু যে ঘন কুয়াশা সেটিও কিন্তু আমরা দেখছি। এবং আমার পেছনেই দেখবেন যে হাতিরঝিল জুড়ে কিন্তু যে ঘন কুয়াশার আস্তরণ সেটা কিন্তু আমরা দেখছি। এবং একরকম যারা খেটে খাওয়া মানুষ বা নিম্ন আয়ের যারা মানুষ বা দুস্থ মানুষ তাদেরকে কিন্তু অনেকটাই গত দুদিন ধরে কিন্তু তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও গত দুদিনের যে আবহাওয়া পরিস্থিতি দেখে আমরা মনে করছি যে খুব প্রচণ্ড রকমের শীত বসেছে, তো সেখানে কিন্তু আবহাওয়া অধিদপ্তর কিন্তু ভিন্ন কথা বলছে। তারা বলছে যে সারাদিন অনেক অনেক জায়গায় সূর্যের দেখা না মিললেও তবে যে তারা বলছেন যে এই যে পরিস্থিতি, একটা ধোঁয়াশা পরিস্থিতি আমরা গতকাল সন্ধ্যাও কিন্তু দেখেছিলাম, সেই ধোঁয়াশা পরিস্থিতির কারণে তারা কিন্তু বলেছে যে বায়ুমান কমে গিয়েছে এবং বাতাসে ধুলো এবং কুয়াশা মিলেমিশে কিন্তু এক রকমের ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে আমরা কিন্তু আজকে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু আবার দেখছিলাম যে কুয়াশা মোটামুটি খুব ভালোভাবেই জেগে বসেছে। যদিও গতকাল আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছিল যে আজকে মাঝারি এবং হালকা ধরনের কুয়াশা পড়বে এবং পাশাপাশি শীতও পড়বে। তবে পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে বাতাসের তীব্রতা বাড়ায় অনেকটাই শীত কিন্তু অনুভূত হচ্ছে আবার অনেক অনেক জায়গায়। আজকের আবহাওয়া পরিস্থিতির কথা যদি বলি, তেঁতুলিয়াতে 13.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এবং পটুয়াখালীর খেপুপাড়ায় 29 ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে কিন্তু বর্তমানে 18.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তবে শীতের কিন্তু যে একটা যে আমরা যে দেখি যে পৌষের যে শীত সেই বা মাঘের যে শীত সেই শীত কিন্তু এখনও ওভাবে পড়েনি, তবে অনেকটাই কিন্তু শীত অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই পরিস্থিতি আগামী আরও কয়েকদিন থাকতে পারে, এরপরে হয়তো পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। এবং আমরা দেখছি যে অনেক যে রাজধানীতে যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিন্তু রাতভর দেখছি যে হেডলাইট চালিয়ে অনেক গাড়ি চলাচল করেছে, পাশাপাশি ট্রেনগুলোকেও কিন্তু রাজধানীতে ফিরতে তাদের আলো জ্বালিয়ে ফিরতে হয়েছে। এবং মানুষজন যারা হচ্ছে দুস্থ মানুষজন তাদের কিন্তু একরকম পোশাকের অভাবে অনেককেই আসলে ভোগান্তিতে পোহাতে হয়েছে। এবং আমরা দেখছি যে ঢাকার বাইরের কথা যদি বলি, যে শিমুলিয়া, পাটুরিয়া বা দৌলতদিয়ার যদি কথা বলি, সেখানে কিন্তু ফেরি চলাচলও অনেকটা সময় বন্ধ ছিল। এবং রাজধানী জুড়ে যে এখন যে পরিস্থিতি সেখানে আপনারা আসলে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় যে ধোঁয়াশার কারণে আমরা যদি বলি যে কয়েকশো গজ দূরে কিন্তু এরপরে আবছা হয়ে যাচ্ছে। মূলত প্রকৃতি বা দূর থেকে যদি আমরা একটি জায়গা দেখার চেষ্টা করি সেটি কিন্তু আসলে ওভাবে দেখা যাচ্ছে না। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে আসলে আশেপাশের যে ইট ভাটাগুলি রয়েছে এবং পাশাপাশি যে পরিবেশ দূষণ, সেই দূষণের কারণে কিন্তু অনেকটাই আসলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এবং বায়ুমানের যে সূচক সেই সূচকে কিন্তু গত মঙ্গলবার আমরা দেখেছি 287 ছিল, এবং সেই কারণে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই ধোঁয়াশা আরও কয়েকদিন থাকতে পারে। তবে আমরা দেখছি যে ধোঁয়াশার পাশাপাশি কিন্তু কুয়াশা এবং যে শীতের যে প্রভাব সেটি কিন্তু পড়েছে এবং মানুষও কিন্তু যে গরম কাপড় সেই কাপড় চোপড় নিয়ে তারা অনেকটা কিন্তু পথে বেরোয়েছে। তো এই ছিল সবুজ আমার কাছে রাজধানীর হাতিরঝিল থেকে সবশেষ। রাজধানীতে শীতের পাশাপাশি বাড়ছে ঘন কুয়াশা, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার এহসানুল হক শাওন। আগেই জানিয়েছি ঘন কুয়াশার কারণে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই শিমুলিয়া বাংলাবাজার রুটে যে গেল 4 দিন ধরে কিন্তু ঘন কুয়াশার কারণে নানা রকম বিড়ম্বনায় পড়ছে মানুষ, এবং এখানে দেখছেন যে কিভাবে শিমুলিয়া ঘাটে শত শত যানবাহন কিন্তু পারাপারে অপেক্ষায় রয়েছে। গেল রাত 10:30 থেকে কিন্তু এখানে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, এবং এই ভোরে আজ 6টার পর থেকে ফেরি চলাচল শুরু করলেও কিন্তু আবহাওয়া এখনো পরিষ্কার হচ্ছে না, সে কারণে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই ঘাট থেকে এই পুরো টার্মিনাল যানবাহনের পার্কিংয়ে ভরে যাওয়ার পরেও কিন্তু আরও 3 কিলোমিটার পর্যন্ত ট্রাকের লম্বা সারি, পণ্যবাহী নানা রকম যানবাহন ছাড়াও কিন্তু নাইট কোচ এবং প্রাইভেট কার, পিক আপ ভ্যানে ভরে গেছে।
এবং অনেক আমরা দেখছি যে এই নদীতে যে 87টি লঞ্চ এবং 450 স্পিড বোট সেগুলো কিছু কিছু চলছে আবার বন্ধ থাকছে এরকম অবস্থায়, এবং আমরা বাংলাবাজার ঘাটেও কিন্তু এরকম লম্বা যানবাহনের সারি রয়েছে উৎপাদিত কৃষি পণ্য সহ নানা রকম পণ্য নিয়ে আটকে আছে। এবং এই কনকনে শীতে যে মানুষের চরম দুর্ভোগ কিন্তু এই দুটি ঘাটে, এবং এই যাত্রীরা বলছিলেন যে এই আধুনিক যুগে এই কুয়াশার জন্য ফেরির দীর্ঘ সময় বন্ধ রাখবার এবং এই বিড়ম্বনা তাদেরকে খুবই ভোগাচ্ছে। এবং এই বহরে যানবাহন বেড়ে যাওয়ার কারণে কিন্তু একটি ফেরি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি রোরো ফেরি গত রাতে এখানে এসছে এবং আজকে বহরে যুক্ত হয়েছে। এখানে এখন 17টি ফেরি, একটি ফেরি আপনারা জানেন আগেই ডুবে গেছে, আর দুটো ফেরি কিন্তু বিকল রয়েছে। এই যে এই বহরে এখন যে ফেরিটি ডুবে গেছে সেটি উদ্ধার করবার জন্য কিন্তু বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ নির্ভীক এসছে এবং সেটিও কুয়াশার কবলে পড়েছে। এই মাওয়ার কাছে নোঙর করে আছে কালকে সন্ধ্যা থেকে, এবং এই কুয়াশা কেটে যাবার পরেই কিন্তু বাংলা বাজারের কাছে যেখানে রানীগঞ্জ ফেরি ডুবে আছে সেটিকে উদ্ধার করবে। আর এই দুপারে যে 4 দিন ধরে দুর্ভোগ সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এই যে শিমুলিয়া বাংলাবাজার যে ফেরি রোড ঘন কুয়াশায় বিঘ্নিত হচ্ছে, তার ছিল সর্বশেষ খবর। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সময় সংবাদে আরও থাকছে, ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তরে কক্সবাজারের পরিবেশে ফিরবে ভারসাম্য, কমবে অপরাধ, প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে সরকার এবং আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী মার্কিন ওষুধ কোম্পানিগুলোর উদ্ভাবিত ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রাধান্য দিতে হবে। এদিকে ক্ষমতা গ্রহণের প্রথম 100 দিনে অন্তত 10 কোটি মার্কিনকে করোনার টিকা দেওয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। প্রতিদিন দেশটিতে লাখ লাখ মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই অবস্থায় মঙ্গলবার হোয়াইট হাউসে করোনার ভ্যাকসিন বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কোম্পানিগুলোর তৈরি করোনার ভ্যাকসিন বিশ্বব্যাপী বিতরণের আগে প্রথমেই যেন আমেরিকানদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতেই একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। তার প্রশাসন ভ্যাকসিনের বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি। Prioritizes the getting out of the vaccine to American citizens before sending it to other nations. এদিন নিজের স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বাইডেন বলেন, 3 মাসে অন্তত 10 কোটি মানুষকে টিকার আওতায় আনবে তার প্রশাসন। And they're going to be ready on day one to spare not a single effort to get this pandemic under control so we can get back to work. এদিকে বৃহস্পতিবার ফাইজার বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদনের বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-এর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। অর্থ আত্মসাতের মামলায় পলাতক সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই ও তার ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের সমন জারির পরও এসকে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহা ও ভাতিজা শঙ্খজিৎ সিংহ সাক্ষ্য দিতে না আসায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম। ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দুদকের করা মামলায় এসকে সিনহা সহ 12 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। মামলার 18 জন সাক্ষীর মধ্যে 14 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, বাকি রয়েছে তদন্তকারী কর্মকর্তা সহ 4 জনের সাক্ষ্য গ্রহণ। নোয়াখালীর ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তরে কক্সবাজারের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের উপর চাপ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে 5 লাখের বেশি স্থানীয় মানুষ। কিন্তু 2017 সালের 25শে আগস্টের পর এই দুই উপজেলায় বসবাস করছে বাড়তি মিয়ানমারের 11 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক, যে কারণে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষি জমি।
একই সঙ্গে গত 3 বছর ধরে নানা সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা। তাই স্থানীয়দের উপর চাপ কমাতে সরকার 1 লাখ রোহিঙ্গাকে বাসাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। গত 4 ডিসেম্বর স্বেচ্ছায় রাজি হওয়ায় 1642 জন রোহিঙ্গাকে বাসাঞ্চলে স্থানান্তর করে সরকার। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং কক্সবাজারের মানুষ কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। টোটালি যদি এই লোকগুলি বাসাঞ্চরা নেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব বলে আমরা আশা করি। অন্যতম আমাদের যে স্বস্তির সেটা হচ্ছে তাদের একটা যে সিন্ডিকেট, রোহিঙ্গা ক্যাম্পে যে সিন্ডিকেট হয়েছিল সেটা ভেঙে যাবে এবং অপরাধটা অনেকটা কমে যাবে। রোহিঙ্গাদের বাসাঞ্চলে স্থানান্তরের পাশাপাশি নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার দাবি সংশ্লিষ্টদের। আমরা আশা করব সরকার এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো সবাই মিলে এই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন করবে। জেলা প্রশাসক জানালেন, কোনো রকম চাপ নয়, শুধুমাত্র স্বেচ্ছায় যারা যেতে রাজি তাদেরকে বাসাঞ্চলে স্থানান্তর করা হচ্ছে। নান্দনিক পরিবেশে কিন্তু তারা এখন তাদের জীবনযাপনটা করবে। আমরা আশা করি যে আর যারা আছে তারাও এটা দেখে আনন্দিত হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমাদের সরকারের তরফ থেকে সেই আয়োজনও আছে। রোহিঙ্গাদের কারণে উজাড় হয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 7,000 একর বনভূমি ও স্থানীয়দের 100 একরের বেশি কৃষি জমি। কাটা হয়েছে 400 কোটি টাকার গাছ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বপ্ন পূরণের পথে পদ্মা পাড়ের মানুষ। কুয়াশা বাধা না হলে স্বপ্নের পদ্মা সেতুতে কাল উঠতে পারে সব শেষ স্প্যান। দৃশ্যমান হবে পুরো সেতু। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। বেড়েছে শীতের তীব্রতা। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আজও ফেরি চলাচল বন্ধ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।